শুরু হচ্ছে সমসাময়িক রাজনীতি ও কবিতা বিষয়ক অনুষ্ঠান পোয়েম অ্যান্ড পলিটিক্স। আমি রিগান ইস্কান্দার আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ট্যাগিং এর রাজনীতি। ট্যাগিং বন্ধ করা আমাদের রাজনীতিতে সমসাময়িক বাংলাদেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই ট্যাগিং এর রাজনীতিটা শুরু হয়েছিল কোথা থেকে সেটা আমাদেরকে আগে জানতে হবে। এই রাজনীতি শুরু করেছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। বিরোধী দলকে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাজনীতিতে কোনো অস্তিত্ব রাখা হয়েছিল না। কথায় কথায় তাদেরকে ট্যাগিং করে মানুষের ভিতরে তাদের সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি করেছিল। যেমন কথায় কথায় এদেশের মানুষকে বলা হতো শিবির, কথায় কথায় বলা হতো জামাত। ঠিক একই রকম ভাবে বিএনপি একটি রাজনৈতিক দল, অথচ বিএনপিকে ট্যাগিং করা হয়েছিল বিএনপি জামাত। বিএনপি শব্দটা আসলেই কথা হতো বিএনপি জামাত। কেন? জামাত একটি দল আলাদা, বিএনপি একটি দল আলাদা। কিন্তু এই যে ট্যাগিং এর যে সিস্টেম, এটা নিজেদের রাজনৈতিক স্বার্থে তৈরি করেছিল। সেই সংস্কৃতি তারা এই বাংলাদেশে প্রচলন করেছিল, তারা এই সংস্কৃতির উদ্বোধক ছিল। কিন্তু এখন বাংলাদেশের সিচুয়েশন পাল্টেছে। 24-এর গণ আন্দোলনের পর মানুষ উপলব্ধি করেছে যে এই ট্যাগিং জিনিসটা সম্পূর্ণ একটা বোগাস জিনিস। এবং এটা সবচেয়ে প্রথম অনুভব করে কারা? এটা প্রথম অনুভব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা বলে যে কথায় কথায় ট্যাগিং করা আওয়ামী লীগের এই স্বভাবকে পরিবর্তন করতে হবে। কথায় কথায় মানুষকে ট্যাগিং করা যাবে না। মানুষ কথা বললেই তার গতিরোধ, তার কণ্ঠকে রোধ করা যাবে না কোনো প্রকার ট্যাগ দিয়ে। কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। প্রেক্ষাপট এখন ভিন্ন হয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেক্টেড সরকার এখন দেশে চালাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, ট্যাগিং বন্ধ হয়নি, বন্ধ হয়েছে শুধু নামের পরিবর্তন। শিবিরের জায়গায় হয়ে গেছে শাহবাগী। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ সকলেই বলা শুরু করছে শাহবাগী, শাহবাগী, শাহবাগী। ট্যাগিং বন্ধ করতে হবে। অপরাধ যে কেউ করতে পারে, শিবির করতে পারে। যে অপরাধ করে তাকে ধরুন, ট্যাগিং করবেন না শিবির বলে। অপরাধ যে কেউ করতে পারে, শাহবাগী করতে পারে। যে অপরাধ করছে তাকে ধরুন, কিন্তু একজন সাংস্কৃতিক কর্মীকে শাহবাগী বলে ট্যাগিং করবেন না। বিধায় যে পদ্ধতির কথা আপনারা বলেছেন, সেই পদ্ধতি এখন যদি আপনারা জিয়ে রাখতে চান, তাহলে এর পরিণতি কি হবে, কেমন হতে পারে, তা কিছুদিন আগেই দৃশ্যমান ছিল। একটা সভ্য দেশে ট্যাগিং রাজনীতি চলতে পারে না, এটা বন্ধ করা অতীব জরুরি। শাহবাগী বলতে চাচ্ছেন, শাহবাগী বলতে কাদের বোঝাচ্ছে? আসলে আমি তো বুঝছি না শাহবাগী বলতে কারা। আমরা যারা বিশ্লেষক তারা বুঝি না শাহবাগী বলতে কি। আপনারা একটু বোঝাবেন যে শাহবাগী জিনিসটা কি? শাহবাগী কি সাংস্কৃতিক কর্মী, লেখক, বুদ্ধিজীবী এদেরকে বোঝায়? আর এদেরকে যদি বোঝায়, তাহলে 24-এর গণ আন্দোলনে এদের এদের ভূমিকাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? সমস্ত বুদ্ধিজীবী, কিছু কিছু বুদ্ধিজীবী বাদে বেশিরভাগ বুদ্ধিজীবী শিক্ষক সমাজ এই ছাত্রদের পাশে ছিল। আরো ক্লিয়ার করে বলা যেতে পারে, এদেশের লেখক, বিশেষ করে তরুণ সমাজের লেখক কবি গোষ্ঠী, তাদের রাতভর দিনভর তারা তাদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম চালিয়ে গেছে, তারা কলম থামায়নি। যারা আপনাদেরকে মাঠে নামানোর জন্য উৎসাহ প্রদান করেছেন, যারা সাহসিকতা দেখিয়েছেন, তাদের সেই সব সংস্কৃতি কর্মীকে এখন আপনি শাহবাগী বলে ট্যাগিং করবেন। ট্যাগিং জিনিসটা কতটা ক্ষতিকর! এখন ধর্ষণের বিরুদ্ধে দেশে দেশে আন্দোলন হচ্ছে, কিন্তু এটাকে আপনি যদি শাহবাগীদের
কর্মকাণ্ড বলে ট্যাগিং করে দেন, তাহলে কি কোনো সভ্য কাজ হচ্ছে? ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন একটা সামাজিক কাজ, একটা এটা রাজনৈতিক কাজ নয়। সামাজিকভাবে মানুষ পথে দাঁড়ায় এবং আওয়াজ তোলে। বিশেষ করে সাংস্কৃতিক কর্মীরা এটা দীর্ঘদিন ধরে করে আসছে। শেখ হাসিনার আমলেও ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই সরকারের আমলেও হচ্ছে। কিন্তু যখন আপনি শাহবাগী বলে ট্যাগিং করে দিচ্ছেন, তখন একজন সাংস্কৃতিক কর্মীর পক্ষে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার দাবি তোলা কঠিন হয়ে যাচ্ছে। তাই দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে ট্যাগিং বন্ধ করতে হবে। ট্যাগিং রাজনীতি, শেখ হাসিনা আমলের পদ্ধতি যদি এ দেশের মানুষের উপরে যদি আবারও পুনরায় অ্যাপ্লাই হয়, তাহলে তার প্রতিবাদ কিভাবে করতে হয় তা এদেশের মানুষের খুব ভালোভাবে জানা আছে। তাই বলবো, মূল অপরাধীকে চিহ্নিত করুন। শিবির বলে ট্যাগিং দেওয়ার দরকার নেই। বিএনপি বলে শিবির ট্যাগিং, বিএনপি জামাত বলে ট্যাগিং দেওয়ার দরকার নেই। শাহবাগী বলেও ট্যাগিং দেওয়া দরকার নেই। এ দেশ গঠনের জন্য, এই সভ্যতা গঠনের জন্য, এই সমাজ গঠনের জন্য সকলের আমাদের প্রয়োজন আছে। যাই হোক, শেষ কথা শুধু এটাই থাকবে, যে পথে স্বৈরাচার হেঁটে গেছে সেই পথে বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল, কোনো নেতা যেন আর না হেঁটে যায়। ট্যাগিং নিয়ে আজকের কথা এ পর্যন্তই। ট্যাগিং জিনিসটা কতখানি ক্ষতিকর এ বিষয়ে একটা কবিতা বলাই যায়, যেহেতু আমি দাঁড়িয়ে আছি পোয়েম অ্যান্ড পলিটিক্স প্ল্যাটফর্মে। কবিতাটি 2020 সালে প্রকাশিত রিজাদ ইস্কান্দারের দ্রোহ স্বাস্থ্য বলি কবিতা। মূলত এই বইটি দিয়েই আমি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছিলাম বোধহয়। সেই কবিতাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি। হঠাৎ শহরের তেমাথায় অজ্ঞাতনামা এক লাশ পেল নগরবাসী। কার লাশ, কিভাবে এলো, কেন এলো, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা পৌরবাসীর। লাশের মাথায় টুপি, লাশের পণ্যে পাঞ্জাবি। শহরের এক তুখোর বামপন্থী নেতা ভিড় ঠেলে এসে বলে, এ হেফাজতে, নির্ঘাত হেফাজতে ইসলাম। লাশের হাতে ব্রেসলেট, লাশের পণ্যে জিন্স। শহরের এক শরীয়তি ইমাম ভিড় ঠেলে এসে বলে, এ কমিউনিস্ট, নির্ঘাত নাস্তিক। লাশ কাটা ঘরে গেল লাশ, খুলে নেওয়া হলো পাঞ্জাবি টুপি, জিন্স, ব্রেসলেট। লাশ কাটা ঘরে গেল লাশ, তার পাঞ্জাবির পকেটে পাওয়া গেল চুল বাঁধার এক জোড়া রঙিন ফিতা, কালো মাতাল ডোম। জনহীন অন্ধকার লাশ কাটা ঘরে চিৎকার করে বলে, এ প্রেমিক, নির্ঘাত এ প্রেমিক। তাহলে আমাদেরকে বুঝতে হবে, হেফাজতে নয়, কমিউনিস্ট নয়, পরিচয় মানুষ, আমরা মানুষ। এ পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে আগামী দিন পরবর্তী পর্বে। আপনারা সাথে থাকুন পোয়েম অ্যান্ড পলিটিক্সের। আমি রিগান ইস্কান্দার আছি আপনাদের সাথে।